তারপর পুরো 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু শ্রাবণের দেখার আর মিলল না। যেভাবে হঠাৎ করে ছেলেটা উদয় হলো, ঠিক তেমনি হঠাৎ করেই হারিয়ে গেল। পথে যাতায়াতের সময়ও বারবার অনুভার আনমোনা এদিক ওদিক খুঁজে ফিরেছে তাকে। অনুভা খুব করে চাইতো এই অদ্ভুত ছেলেটির সঙ্গে তার যাতে আবার দেখা হোক। স্রষ্টা তার এই চাওয়াটা শুনল। সেই একই স্থানে আবার দেখা হলো দুজনার। অনুভা খেয়াল করলো দুজনের মধ্যে যতবার দেখা হয়েছে ঠিক ততবারই হুট করে কোথা থেকে যেন উদয় হয়ে তাকে পিছু ডেকেছে শ্রাবণ। আর প্রথম 2 বার অবাক হয়েছে অনুভা, তবে এবার আর কোনো অবাক হয়নি সে। হয়েছে চরম রাগ। পেছন থেকে ডাক পড়ল, এই ঘুষখোরের মেয়ে। অনুভা থমকায়, হতবিহ্বল দৃষ্টিতে পিছু ফেরে। তার পাশে এসে দাঁড়ায় শ্রাবণ। শুধায়, প্রেম টেম করো নাকি? কোথায় তোমার প্রেমিক মহাশয়? কম্বিনকালেও এ পথে পা বাড়ায়নি। তার আগে আপনি বলুন, আপনি আমায় কি বলে ডাকলেন? কই, কি বলে ডাকলাম আমি? অবশ্যই ডেকেছেন। আপনি আমায় ঘুষখোরের মেয়ে বলে ডেকেছেন, এখন আবার তা অস্বীকার করছেন? শ্রাবণের চোখে মুখে ফুটে ওঠে দুষ্টুমির ছাপ। একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তোমার বাবা কি পুলিশ না? তাহলে ভুল কি বললাম আমি? আমার বাবা পুলিশ বলেই কি ঘুষখোর? শ্রাবণের সহজ উত্তর। হ্যাঁ। এসব আজে বাজে ধারণা বাদ দিয়ে মনটা পরিষ্কার করুন। অনুভার কণ্ঠে ভীষণ তেজ, রাগে ফুঁসতে ফুঁসতে সামনের দিকে হাঁটতে লাগলো ঝড়ের গতিতে। মুচকি হাসলো শ্রাবণ। তার হাঁটার সঙ্গী হলো, বলল, রাগলে মেয়ে মানুষদেরকে অনেক সুন্দর লাগে। প্রত্যুত্তর করল না অনুভা। শ্রাবণ বুঝলো মেয়েটা তার সঙ্গে কথা না বলার ফোন দিয়ে এটেছে। বলল, তুমি কি আমাকে কদিন মিস করেছিলে? কথাটায় কাজ দিল। অনুভা ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো, আজব তো, আপনাকে আমি মিস করব কেন? এই দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ তো আমি খেয়ালই করিনি। তুমি আবার এক ক্লাফে আপনি ডাকে চলে এসছো কেন? কারণ আপনি আমার সিনিয়র। সিনিয়রদের বুঝি আপনি করে সম্বোধন করতে হয়? হ্যাঁ। এখন নিশ্চয়ই ভাইয়াও বলে ডাকবে। দোয়া করি আমাকে ভাইয়া বলে ডাকার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমার মুখ খসে পড়ে। হাঁটার মধ্যে আবারও দাঁড়িয়ে পড়ল অনুভা। হৃদয় কিঞ্চিত কুচকে শুধায়, অভিশাপ দিচ্ছেন? দিলাম। তবে ভাইয়া বলে ডাকলেই কিন্তু অভিশাপটা লেগে যাবে। নিশ্চুপ অনুভা। হাস্যোজ্জ্বল মুখখানা এবার গম্ভীর হলো শ্রাবণের। বলল, শুরুতেই আপনি বলে সম্বোধন করলে না হয় মেনে নিতাম, কিন্তু তুমি থেকে আপনিতে নামা খুবই অন্যায় একটি কাজ। আমি অন্যায় সহ্য করতে পারি না। যারা অন্যায় করে তাদেরকে ওই হেল্পারের মতোই পেটাতে ইচ্ছা করে আমার। পেটানোর হুমকি দিচ্ছেন আমায়? আমায় পেটাবেন? এমন করে বলছো কেন? পেটালে কি করবে তুমি? তোমার পুলিশ বাবাকে গিয়ে কি নালিশ করবে? দরকার হলে তাই করব। এটা করা একদম অনুচিত হবে। কেন? কারণ তোমার বাপ পুলিশ হলে আমার বাপ হচ্ছে র্যাব। তুমি তোমার পুলিশ বাবাকে আমার কথা বললে তোমার বাবা মাকে জেলে পড়তে চাইবেন, তখন আবার তাকে বাধা দিতে চলে আসবে আমার র্যাব বাবা। শুরু হবে পুলিশ আর র্যাবের মধ্যে তুমুল দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের ফলে তাদের মধ্যে সৃষ্টি হবে শত্রুতা। তাদের মধ্যে শত্রুতা হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো থমকে দাঁড়াবে নোভা। তাদের দ্বন্দ্বের সঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে, তোমার এই ছোট্ট মাথায় তা ঢুকবে না। তার আগে কাল কি হয়েছে সেটা শোনো। কি হয়েছে? গতকাল নৈশ প্রহরে আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময়টা স্বপ্নে দেখলাম আমার নাতি নাতিরা কান্না করতেছে। নাতি নাতনি কোত্থেকে এলো? আপনি কি বিয়ে করেছেন? আরে বলদ মেয়ে, আমাদের ভবিষ্যৎ নাতি আর নাতনিরা। আমাদের? হুম। তা কি বললো? বলল, দাদা গো, দাদিকে বলো যাতে তার পুলিশ বাবার কাছে তোমার নামে নালিশ না করে। নালিশ করলে তো তোমার বিয়ে করা হবে না। বিয়ে না হলে আমাদের মা বাবারও তো পয়দা হবে না। তারা পয়দা না হলে আমাদের কি হবে দাদা? দেখেছো তাদের কি কষ্ট। দীর্ঘশ্বাস ফেলে অনুভা হাঁটতে হাঁটতে বলল, ভালো গল্প বলতে পারেন তো আপনি? নিশ্চয়ই সাহিত্যের ছাত্র? না তো। তাহলে? এইসব আগের যুগের আপনি আজ্ঞা বন্ধ করে পুরনো ফর্মে ফিরে এসো। শুরুতে তুমি তুমি বলে যেভাবে মুখে ফেনা তুলে ফেলছিলে সেভাবেই তুমি করে বলো, ওকে? মুখে ফেনা তুলে ফেলেছি? অসহ্য ন্যাকা একটা মেয়ে। তুমি অসহ্য, তুমি ন্যাকা। রাগান্বিত স্বরে কথাটা বলে থামলো অনুভা। মুচকি হাসলো শ্রাবণ। রয়ে শয়ে বলল, আমার সাবজেক্ট কেমিস্ট্রি। তুমি চাইলে কিন্তু আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি হতেই পারে। ভালো ফ্লার্টিং করতে পারো তো? পারি না, তবে তোমার উপর অ্যাপ্লাই করে অভিজ্ঞ হব ভাবছি। সাভারের পোলাপান মিরপুর ফার্মগেট দিয়ে কি করো?
যাও সাভারে যাও, নিজের ভার্সিটির মেয়েদের সঙ্গে ফ্লার্টিং করো গিয়ে। আমি ধানমন্ডির ছেলে, মিরপুরে গিয়েছিলাম খালার বাড়িতে। কথা ছিল সেদিন রাতটা থেকে পরের দিন বাড়িতে ফিরব, কিন্তু আমার মন টিকছিল না ওখানে, তাই কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাস উঠে পড়ি। তাহলে ফার্মগেটে কি? তোমাদের পাশের কোচিং সেন্টার অ্যাডমিশনের জন্য কেমিস্ট্রি পড়াই। যদিও সেদিন আমার কোনো ক্লাস ছিল না, তবু একটা প্রয়োজনে গিয়েছিলাম। ও, তাহলে তো অনেক পরিশ্রম করতে হয় তোমাকে, তাই না? অসহায় হয়ে গেল অনুভার মুখশ্রী। মৃদু হাসল শ্রাবণ, বলল, কিসের পরিশ্রম? সপ্তাহে মাত্র একদিন ক্লাস, তার উপর এবছর থেকে শুরু করেছি। জীবনে অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে, বুঝলে মেয়ে? ওপর নিচ মাথা নাড়ালো অনুভা। বাসে ওঠার আগ পর্যন্ত কথা বলে তারপর বিদায় নিয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। সেদিনের পর থেকে আবারও নিরুদ্দেশ হলো শ্রাবণ। অনির্দিষ্টকালের জন্য আবারও হারিয়ে গেল ছেলেটা। সদ্য যৌবনে পা দেওয়া মেয়েটার ভেতরে জেগে ওঠা বিভিন্ন অনুভূতি নামক আগুন নিভে গেল চট করে। ফেরার পথে কত যে ছেলেটার দেখা পাওয়ার জন্য অপেক্ষা করেছে অনুভা, তার কোনো হিসাব নেই। বারবার চেয়েছিল যাতে আবারও দেখা হয় তাদের, কিন্তু হলো না। কোচিংয়ের ক্লাস শেষ হলো, সেখান থেকে দেওয়া হলো বিদায়। ভেতরে জ্বলন্ত ছোট্ট আশার আলো নিভে গেল। অনুভা বুঝতে পারল তাদের মধ্যে যে আর কখনোই দেখা হবে না। হুট করেই একজন এলো, তারপর প্রেমের উষ্ণতা ছড়িয়ে হারিয়ে গেল অজানায়। ততদিনে অ্যাডমিশন নিয়ে মাথায় হাজারো চিন্তা অনুভার। সময় তার গতিতে চলতে লাগলো। দেখতে দেখতে এক এক বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হলো, ফলাফল দিল। প্রিয় বিশ্ববিদ্যালয় না পেয়ে মনক্ষুণ্ণ হলো অনুভার, তবে তা সাময়িক। জবিতে মন মতো সাবজেক্ট পেয়ে সেখানে ভর্তি হয়ে গেল। ভার্সিটির হাওয়া গায়ে লাগলো। মেয়েটা হয়ে উঠলো আগের থেকেও চঞ্চল, কিন্তু মেয়েটা চঞ্চলতা কারো নিকট সহ্য হলো না। তার সেই চঞ্চলতা প্রেম নামক অসুখে রূপান্তর করতে আবারও তার জীবনে চলে এলো সেই সুপুরুষ। ভার্সিটিতে পা রাখার মাস 3 পার হয়েছে তখন। নতুন নতুন অনেক বান্ধবী জুটেছে অনুভার। ক্লাস শেষে এক একজনের এক এক গল্প শুনে হাসতে হাসতে বের হলো ভার্সিটির ভেতর থেকে। আশেপাশে কোনো খেয়ালই নেই তার। অদূরে কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। দেখা শেষ হতেই ডাকলো, নোভা। এই নামটা অনুভার চেনা, বিশেষ মানুষের দেওয়া সংক্ষিপ্ত একটি নাম। পুরনোভাবে থেমে গেল তার পা জোড়া। বান্ধবীরা অনেকটা পথ ততক্ষণে এগিয়ে গিয়েছে। পেছনে ফিরতেই বিস্ময় মুখশ্রীর আদল বদলে গেল অনুভার। নিজের চোখকে তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ঠিক দেখছে তো সে? সাদা একটা গাড়িতেই হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ। চোখে সানগ্লাস, পায়ে সাদা কেশ, পরনে হাফ প্যান্ট, কালো রঙের টি শার্ট, আর ওপরে আবার সাদা একটা শার্ট, সাথে বোতামগুলো খোলা। সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল শ্রাবণ। উচ্চস্বরে বলল, দেখা শেষ হলে দ্রুত কাছে এসো। হঠাৎ করেই যে আবারও এইভাবে দেখা হবে দুজনার, কঠিন কালেও তা ভাবতে পারেনি অনুভব। বাধ্য মেয়ের মতো এগিয়ে গিয়ে দাঁড়ালো ছেলেটার সম্মুখে। তার মনে যখন বিভিন্ন প্রশ্ন আর মন অভিমানের পাল্লা ওঠানামা করছিল, ঠিক তখনই শ্রাবণ বলে উঠল, এটা তো কথা ছিল না নোভা। জাবিতে না গিয়ে তুমি জবিতে কি করছো? যাবিতে তো পরীক্ষাই দেইনি। কেন দাওনি? ফর্মই তো তুলতে পারিনি। এইচএসিতে আমার ইংরেজির পয়েন্ট খুবই খারাপ। টেনে টুনে পাস যাকে বলে। জাবির ফর্ম তুলতে তো ইংরেজিতে ভালো একটা পয়েন্ট লাগে। কয়েক সেকেন্ড কিছু ভাবলো শ্রাবণ, তারপর বলল, ও আচ্ছা, এটা তুমি আমাকে আগে বলবে না? ওইদিকে তোমাকে স্পেশাল ওয়েলকাম জানানোর জন্য তোমার অপেক্ষায় আমি বসেছিলাম। আগে কিভাবে বলবো? তোমার সঙ্গে কি আমার কোনো যোগাযোগ ছিল, নাকি তোমার ফোন নাম্বার ছিল? শ্রাবণ বাম ভ্রু নাচিয়ে শুধালো। নাম্বার লাগবে? ভরকে গেল অনুভব, খানিকটা লজ্জাও পেল। কিন্তু সেই লজ্জাকে বুড়ো আঙুল দেখিয়ে শ্রাবণ বলে উঠল, তোমার লাগলেও আমি আমার নাম্বার তোমাকে দিব না। কেন দেবে না? আমার ইচ্ছে। তা এতদিন পর কোত্থেকে উদয় হলে বলো তো? সেদিনের পর থেকে আর দেখাই পেলাম না তোমার। আমায় খুঁজছিলে নাকি? ধরা পড়ে যাওয়ার ভয়ে ভীতু হলো মন। ওপরে ওপরে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখলো অনুভব। হুটহাট কারো প্রতি আবেগী হয়ে অনুভূতি প্রকাশ করার মেয়ে সে নয়। দক্ষভাবে মিথ্যা বলল, না তো, তোমায় খুঁজবো কেন? তা জানলে কি করে আমি যে এখানে আছি? জানাটা কি কঠিন কোনো কাজ নাকি? তবে তোমার উপর আমি চরম ক্ষুব্ধ নোভা। কেন? জাবিতে পরীক্ষা না দেওয়ার ব্যাপারটা মানলাম, কিন্তু জাবির ভাই ডাবির কাছে কেন গেলে না? গিয়েছিলাম, কিন্তু ওখানেও এই ইংরেজি বাদ সাধল। 1 মার্কের জন্য ইংরেজিতে ফেল। ইংরেজিতে নিশ্চয়ই প্রচণ্ড দুর্বল তুমি। অনেক। শুরুতে আমাকে কেন এটা জানালে না? তাহলে আমি তোমার স্পেশাল ক্লাস নিতাম। ছোট ছোট চোখ করে ভ্রুযুগল কুচকে শ্রাবণের পানে তাকিয়ে রইল অনুভব।
সন্ধিহান কণ্ঠে বলল, তোমাকে আমার একদম সুবিধার মনে হচ্ছে না। সত্যি করে বলো তো, কয়জনের এমন স্পেশাল ক্লাস নাও? স্পেশাল তো দূরে থাক, তবে নর্মালভাবেও তো কারো ক্লাসই নেই না। নিজের ক্লাস নিজেই করে কুল পাই না, তার উপরে অন্যের ক্লাস নেওয়ার সময় কোথায় থাকবে আমার? তবে কোচিংয়ে ক্লাস নিতে গিয়ে দেখলাম কয়েকটা মেয়ে সম্ভবত আমার উপরে ফিদা হয়ে গেছে। কয়েক মাস ধরে জোকের মতো মেসেঞ্জারের পেছনে লেগে থেকে প্রেম নিবেদন করছে আমাকে। স্বাভাবিক, এত সুন্দর স্যার থাকলে যে কেউই প্রেমে পড়বে। তবে আমার হচ্ছে কপাল পোড়া, জীবনে এত সুন্দর একটা স্যারই পেলাম না। ভ্রু নাচায় শ্রাবণ। অধরে দুষ্টু হাসি, ফিচল কণ্ঠে বলল, তুমি চাইলে কিন্তু আমি তোমার প্রেমের টিচার হতেই পারি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল অনুভা। তৎক্ষণাৎ প্রসঙ্গ বদলে ফেলল শ্রাবণ। পুরানো প্রসঙ্গ টেনে বলল, ভেবেছিলাম পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ায় তোমায় বড়সড় একটা ট্রিট দিব, কিন্তু তোমার কাছে আসতে গিয়ে তো আমার বাবার অনেকগুলো পেট্রোল খরচ হয়ে গেল। ভবিষ্যতে আরও কত যে পেট্রোল খরচ হবে তার তো হিসেবই নেই। দেখা যাবে পেট্রোলের টাকা জোগাড় করতে গিয়ে বাড়িঘর বেচে দেউলিয়া হয়ে গেছে আমার বাবা। মুচকি হাসলো অনুভা। কথাটার অর্থ সহজেই বুঝে গেল। বলল, রাবিতেও আমার হয়ে গিয়েছিল, কিন্তু বাবা কিছুতেই অত দূর যেতে দিল না। তাই এখানেই সাবজেক্ট চয়েস দিয়েছিলাম, আর মন মতো পেয়েও গেলাম। মুচকি হাসলো শ্রাবণ। বলল, তোমার ঘুষখোর পিতামহোদয় এই একটা ভালো কাজ অন্তত করেছেন, যার কারণে ওনার প্রতি আমি সন্তুষ্ট। বাবাকে একদম ঘুষখোর বলবে না, আমি কিন্তু রেগে যাব। সত্যি কথা শুনতে সবারই তিতা লাগে, তিতা কারোই পছন্দ নয়। মুখ বাঁকালো অনুভা। সেদিনের পর থেকে তাদের সম্পর্কের গভীরতা যেন বৃদ্ধি পেল। এভাবেই পুরো 2 বছর একসঙ্গে পথ চলল দুজনার দেখা হতো অনিয়ম করে। শুরুর মতোই হঠাৎ করে হারিয়ে যেত শ্রাবণ, আবার হুট করেই কোত্থেকে উদয় হয়ে পিছু ডাকত অনুভার। অন্যান্যদের মতো তখনও তাদের মধ্যে বিনিময় হয়নি কোনো ফোন নাম্বার, অথচ তখন সকলের হাতে হাতেই স্মার্টফোন। শুরু থেকে অনুভার মনে হয়েছে এই পুরুষটা অদ্ভুত, খুবই অদ্ভুত। সোশ্যাল মিডিয়ার যুগ থাকার পরেও একজন আরেকজনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ কোনো জায়গায় যুক্ত ছিল না। একটা সময় এই অদ্ভুত ছেলেটার প্রেমে পড়ল অনুভা, যাকে বলে মারাত্মক প্রেম। তবে কখনোই প্রকাশ করা হলো না। 2 বছরে অনেকগুলো মাস দিন পাড়ি দেওয়ার পরেও তাদের সম্পর্কের কোনো নাম হলো না। কিন্তু দুজনেই দুজনার অনুভূতি বুঝতো চোখের ভাষা। এই 2 বছরে একবারের জন্য কেউ কারো সীমা লঙ্ঘন করেনি, কেউ কারো আঙুল স্পর্শ করেনি। বান্ধবীরাও যখন জিজ্ঞেস করতো, তোদের মধ্যে কি প্রেম চলছে, অনুভার উত্তর ছিল না। তখন আবারও প্রশ্ন আসতো, তাহলে চলছেটা কি? অনুভা জানতো না আসলেই তাদের মধ্যে চলছেটা কি। বছর ঘুরতেই বাড়িতে আর্থিকার বিয়ের কথাবার্তা উঠল। বড় বোনের বিয়ে নিয়ে অনুভার অনেক পরিকল্পনা ছিল, যা শ্রাবণের সঙ্গে দেখা হলেই উৎফুল্ল হয়ে তাকে জানাতো। তন্ময় ছেলেটা ছিল খুব ভদ্র, মিশুক এবং হাসি খুশি প্রকৃতির একজন পুরুষ। বাবা হয়তো তার ভেতরে আরও ভালো কোনো গুণ দেখেছিল, নয়তো কি আর নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য এত উতলা হয়ে ওঠেন। তবে এর ভেতরে অনুভা লক্ষ্য করলো বাবা মায়ের যে কিছু একটা হয়েছে। তাদের আগের মতো আর হাসি খুশি দেখা যায় না, সবসময় চিন্তিত থাকে। মেয়েদের দেখলেই লুকোচুরি ভাব। অনুভা কিছু একটা আঁচ করে বাবাকে জিজ্ঞেস করেছিল, কোনো সমস্যা বাবা? তুমি কি অসুস্থ? তোমাকে ইদানিং কেমন যেন লাগছে। প্রথমে কামরুল হাসান ঘাবড়ে গেলেও পরক্ষণেই জোরপূর্বক এসে উত্তর দেন, কি সমস্যা হবে? অফিসে কাজের চাপ বেশি, বুঝলি? তার উপর তোর বোনের বিয়ের পর আমাদের ছেড়ে কত দূরে চলে যাবে অর্থি, ভেবেই তো আমার বুকটা কেঁপে উঠছে। বাবার কথাই নিজের মনটাও চট করে খারাপ হয়ে গেল অনুভার। সত্যি তো, বোন চলে গেলে যে খুব কষ্ট হবে তার। কি করে থাকবে তাকে ছাড়া? মাসখানেকের মধ্যেই বিয়ের হইচই পড়ে গেল বাড়িতে। চাচা জ্যাঠাদের কথাই ঠিক হলো বিয়ে হবে গ্রামের বাড়িতে। মন খারাপ হলো অনুভার। তার মানে শ্রাবণের সঙ্গে দেখা হবে না অনেক দিন। ভাবনাগুলো মস্তিষ্কে হানা দিতেই ধক করে উঠল তার বুক। তারপরের দিনে ক্লাস মিস দিয়ে মনে সাহস নিয়ে এই মেয়েটাই একা একা চলে গিয়েছিল সেই সভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে। কিন্তু গিয়ে যেন তার মাথায় হাত। চট করে মনে পড়ল যার জন্য এত দূর ছুটে আসা, তার তো মাস 4 আগেই গ্র্যাজুয়েশন শেষ হলো। মন খারাপ নিয়ে ফেরার জন্য পা বাড়াতেই সেই কাঙ্ক্ষিত মানুষটার সঙ্গে তার দেখা হয়ে গেল সে পথেই। সেদিন শ্রাবণের মুখটা দেখে কি খুশিই না হয়েছিল অনুভব। প্রথমবারের মতো এই পুরুষকে সে চমকাতে দেখেছে। তার সামনে এসে শটান করে দাঁড়িয়ে চমকায়িত কণ্ঠে জিজ্ঞেস করেছিল, তুমি এখানে কি করছো? তুমি কার সঙ্গে এসছো এত দূর? ঠোঁট চেপে তখন হাসছিল অনুভব। কোনো ভনিতা ছাড়াই উত্তর দেয়, আপুর বিয়ে।
বিয়ে উপলক্ষে 15 দিনের জন্য পরিবারের সঙ্গে গ্রামে যাচ্ছি। পরশুদিন রওনা দিব, তাই কাল দেখা হওয়ার কোনো চান্স নেই। গোছগাছ করতে হবে। আর আজও যে তুমি আসবে না তা আমি নিশ্চিত ছিলাম। তাই বলে একা একা চলে এলে? যদি পথে কোনো বিপদ হতো তখন কি হতো? হতোর চিন্তা কবে করো তুমি? হয়নি তো। এখানে এসে আমার মনে পড়লো তোমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট। কথাটা মনে পড়তে এই মন খারাপ হলো। তোমার বলা প্রথম দিনের কথাটা মনে পড়ে গেল। সত্যি আমি একটা বলদ। সময়ের কথা সময় মনে পড়ে না, অসময় মনে পড়ে। ভাগ্যিস অসময় মনে পড়ে, তাই তো আমাদের পথ চলাটা দীর্ঘ হলো। বলেই মুচকি হাসল শ্রাবণ। তা তুমি এখানে এ সময়? একটা প্রয়োজন এসেছিলাম। তোমার ভাগ্য ভালো, আমার প্রয়োজনটা ছিল, তাই তো দেখা হয়ে গেল। সেদিন অনেকক্ষণ দুজনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ওটাই জীবনের প্রথম আনন্দ ঘন দিন ছিল অনুভার। সেই দিন তার জীবনে এতটা স্বাধীনভাবে ঘুরতে পেরেছিল মেয়েটা। তারপর শ্রাবণ নিজ দায়িত্বে বাড়িতে পৌঁছে দিয়ে যায় অনুভাকে। যদিও সেদিন ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল, মায়ের থেকে অনেক বকাও খেতে হয়েছিল তাকে। তবে ভাগ্য ছিল ভালো যে বাবা সে সময় বাড়িতে ছিলেন না, নইলে বাবার বকাও মিস যেত না। বিয়ের আমেজ শেষ হতেই পরিবারসহ নিজেদের আবাসস্থলে ফিরে আসে অনুভা। কিন্তু তারপরেই তাদের জীবনে এক কালবৈশাখী ঝড় এসে লণ্ডভণ্ড করে দেয় সব কিছু। ঘুষ নিতে গিয়ে ধরা পড়ায় মাসখানেক আগেই নাকি চাকরি চলে গেছে কামরুল হাসানের। এতদিন মেয়েদের থেকে পুরোপুরিভাবে ঘটনাটা গোপন করেছিলেন তিনি। অনুভার যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তার বাবা এমন একটা অন্যায় কাজ করতে পারে। তবে এটা ঠিক বুঝতে পেরেছিল যে এই জন্যই তাড়াহুড়ো করে বড় বোনের বিয়েটা দেওয়া হয়েছিল। চারিদিকে ছড়িয়ে গেছে ঘটনাটা, খবরের কাগজেও ছাপা হয়েছে তা। সব প্রমাণ কামরুল হাসানের বিরুদ্ধে। ঘটনাটা ঘটেছে অনেক দিন আগে। তখন ওনাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছিল। বারবার নিজেকে নির্দোষ দাবি করার পরেও কোনো প্রমাণ ছিল না তার হাতে। হুট করেই একটা ফুটেজ চলে যায় সাংবাদিকের হাতে। তারা নিউজটাকে জনসমক্ষে আরও গভীরভাবে উপস্থাপনের জন্যই হয়তো এতদিন সময় নিয়েছিল। ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন লোক কয়েকটা টাকার বান্ডেল টেবিলের উপর রেখেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই কামরুল হাসান এক এক করে টাকার বান্ডেলগুলো ঢোকালেন নিজের টেবিলের ড্রয়ারে। লোকটাকে ধরা হলো। সে নিজ মুখে স্বীকার করলো তার ছেলে খুনের মামলায় জেলবন্দি। মামলা কোর্টে উঠবে 2-1 দিনের মধ্যেই। কামরুল হাসান বলেছিলেন টাকা নিলে নাকি তিনি চেষ্টা করবেন কেসটাকে ধামাচাপা দেওয়ার। তদন্ত করে জানা গেল ঘুষ নেওয়ার মতো অপরাধ নাকি উনি এর আগে বেশ কয়েকবার করেছেন। সব প্রমাণ ওনার বিরুদ্ধে যাওয়ার ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা নেওয়াটা জরুরি হয়ে পড়ল। আজীবনের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো ওনাকে। মামলাও হলো। কয়েকদিনের মধ্যেই কামরুল হাসানের ঠাঁই হলো কারাগারে। যাদের নিকট এতদিন সম্মানিত ব্যক্তি ছিলেন, মুহূর্তে তাদের নিকট পরিণত হলেন অসামান্য একজন ব্যক্তি হিসাবে। গ্রাম থেকে ছুটে এলেন চাচারা। ভালো একজন উকিল ঠিক করা হলো। এসব কেসে উকিলের ফি অনেক। চাচারা নিজ ভান্ডার থেকে সেসব দিয়ে ভাইকে ছাড়াতে নারাজ। এত ঝামেলার মধ্যে ভার্সিটির কথা ভুলেই গেল অনুভা। এত বছর ধরে একটু একটু করে টাকা সঞ্চয় করে আসা নিজের ফান্ডটা ভেঙে ফেলল সুফিয়া। সব টাকা তুলে দিলেন মেজ ভাসুরের হাতে। সেই টাকা দিয়ে উকিল ঠিক করলেন উনি। তবে উকিল দিয়ে কেস লড়ানোর জন্য এই টাকাটা পর্যাপ্ত ছিল না। জমানো যা টাকা আছে সব কামরুল হাসানের অ্যাকাউন্টে। কিন্তু তিনি তো এখন জেলবন্দি। তখন ভাসুরদের নিকট ধার চাইলেন সুফিয়া। আমার কাছে যা ছিল সবই তো দিয়ে দিয়েছি, এখন বাকি টাকা কোথায় পাবো? আপনাদের ভাই হয় ও, আপনারা যদি টাকাটা বাকি দিয়ে সাহায্য করতেন, আমি কথা দিচ্ছি ও ছাড়া পেলেই সব টাকা আপনাদের পরিশোধ করে দিব। বড় চাচা অপরাগ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার কাছে অত টাকা পয়সা নাই, অত টাকা পয়সা পামু কই? বাকি চাচারাও বড় চাচার সাথে সহমত পোষণ করলেন। অনুভা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলো সবটা। অথচ এই বড় চাচার ছোট কন্যার বিয়ের অর্ধেক খরচই বাবা দিয়েছিলেন। সেজ চাচা যখন বাইক অ্যাক্সিডেন্ট করলো তখন বাবাই ভাই ভাই করে জান দেওয়ার অবস্থা। সুস্থ হওয়া পর্যন্ত সব খরচ তিনি বহন করেছিলেন। 2 ফুফুকেও কম সাহায্য করেনি। অথচ সেই ফুফুরা একবারের জন্য দেখতে এলো না নিজের ভাইকে, বরং ফোনে সাফ সাফ জানিয়ে দিলেন ভাইয়ের কুকর্মের জন্য নাকি তারা শ্বশুর বাড়িতে মুখ দেখাতে পারছেন না। সুফিয়ার বাপের বাড়ির অবস্থা যথার্থ উন্নত ছিল। এক ভাই প্রবাসী, আরেক ভাই ব্যবসায়ী। তাদের থেকে সাহায্য চাইলেন তিনি। তারাও সাহায্য করতে অপারগতা প্রকাশ করলেন, সাথে কটু কথাও কম বলেননি ওনাকে। সবাই ত্যাগ করতে পারলেও সুফিয়া কিছুতেই কামরুল হাসানকে ত্যাগ করতে পারলেন না। যতই হোক স্বামী তো। ঘর কোনো স্বভাবের এই নারীটি একা একা বাপের বাড়ি থেকে পাওয়া
ওয়ারিশের দলিল বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেন। এতে ভাইরা ক্ষিপ্ত হয় একমাত্র বোনের ওপর, নীরবেই ছিন্ন করে সকল সম্পর্ক। তার মধ্যেই ভার্সিটি থেকে সেমিস্টার পরীক্ষায় নোটিশ আসে। বন্ধুদের থেকে নোট সংগ্রহ করে পারিবারিক এমন দুরবস্থাতেই পরীক্ষায় বসে অনুভব। মা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যত যাই হোক লেখাপড়া থেকে দূরে সরিস না মা, এটাই তোর সম্বল। বাবা এখন বাড়িতে নেই তো, কি হয়েছে, মা আছে, তোর মা সব সামলে নিবে। এমন একটা পরিস্থিতিতেও মায়ের থেকে এতটা আত্মবিশ্বাস পেয়ে অনুভা আবারও মনোযোগী হলো পড়ালেখায়। গুরুত্ব সহকারে পরীক্ষা শেষ করার পরপরই দেখা হলো এক বান্ধবীর সঙ্গে। খামে ভরা একটা চিঠি এগিয়ে দিল তার দিকে, বলল, শ্রাবণ ভাই চিঠিটা দিয়েছে তোকে। কবে দিল? তুই গ্রামে যাওয়ার 4-5 দিন পর, কিন্তু তোর সঙ্গে তো আমার দেখাই হচ্ছিল না, তাই দিতেও পারিনি। চিঠিটা নিল অনুভা, তারা দেখিয়ে বলল, ধন্যবাদ তোকে, বাড়ি ফিরতে হবে এখন, পরে কথা হবে। বিদায় নিয়ে চলে এলো অনুভা। বাড়ি ফিরে নিজ কক্ষে গিয়ে চিঠিটা পড়েই জানতে পারলো শ্রাবণ দেশে নেই। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য চলে গেছে বাহিরের দেশে। চিঠির শেষ অংশে বড় বড় সংখ্যায় তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া। সেদিকে গভীর দৃষ্টি রেখেই বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কথায় কথায় অনেক আগে শ্রাবণের নিকট থেকে অনুভা জানতে পেরেছিল উচ্চশিক্ষার জন্য সে দেশের বাইরে যেতে চায়। কাগজপত্র নাকি এতদিনে বাবা জমাও দিয়ে দিয়েছে। গ্র্যাজুয়েশনের সমাপ্তি, তার ভিসা পাওয়ার অপেক্ষা শুধু। তাহলে সেদিন যখন দেখা হলো তখন কেন কিছু জানালো না শ্রাবণ? অনুভা কষ্ট পাবে বলে? হয়তো। মোবাইল হাতে নিয়েও তা রেখে দিল অনুভা। খুব করে ইচ্ছে জাগলো ছেলেটার সঙ্গে কথা বলে নিজের কষ্টটা লাঘব করার, কিন্তু নিজের ইচ্ছেটাকে গুরুত্ব দিল না সে। নিজেদের পরিস্থিতি সম্পর্কে ভাবতেই লজ্জায় মাথা নিচু হয়ে গেল। এই মুহূর্তে স্বাভাবিক নেই অনুভা, মানসিকভাবে বিপর্যস্ত। বাবাকে যে বড্ড ভালোবাসে মেয়েটা। অন্যদের মতো শ্রাবণও যদি জেনে যায় তার বাবা ঘুষ নিতে গিয়ে ধরা খেয়েছে, জেলবন্দি হয়েছে, তখন কি হবে? অনুভাকে কেমন দৃষ্টিতে দেখবে সে? এসব ভাবতে ভাবতেই চিঠিটা অযত্নে ড্রয়ারবন্দি করলো। বাবার অপকর্ম ধরা পড়ায় শ্বশুরবাড়িতে আর্থিকের অবস্থাও নাজেহাল। উঠতে বসতে শুধু খোঁটা আর খোঁচা মারা কথা। তন্ময় মা মরা ছেলে। এক স্ত্রী মরতে না মরতেই বাবা আরেক বিয়ে করা সংসার পাতেন। ছোট থেকে বড় বোনদের আদর যত্নে বড় হয়েছে তন্ময়। ছেলেমেয়েরা দ্বিতীয় বিয়ে মানতে না পারায় নতুন বউ নিয়ে অন্যত্র গিয়ে নতুন করে সংসার পাতেন তন্ময়ের পিতা। তাই সংসারে একচ্ছত্র আধিপত্য তখন বোনদের। যদিও তারা ছিল বিবাহিত, কিন্তু বাপের বাড়ির অধিকার যেন কিছুতেই তারা ছাড়বে না। সারাদিন অফিসের কাজ ব্যস্ত থাকায় বাড়ির খবর কিছুই জানতো না তন্ময়। আর্থিকাও ভয় কিছু বলতো না তাকে। যদি বোনদের নিয়ে বলা কথা বিশ্বাস না করে সে, যদি তাড়িয়ে দেয় তাকে, ততদিনে তন্ময়কে খুব ভালোবেসে ফেলেছে আর্থিকা। 8 মাস ননদের অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতে দাঁতে দাঁত চেপে পড়েছিল মেয়েটা। একবারই শুধু দেখতে আসতে পেরেছিল বাবা মা বোনকে, তাতেও অনেক কথা শোনায় ননদরা। স্পষ্ট বলে দেয়, তোমার ওই জেলখাটা বাপ আর তার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না তুমি। বাবার সাথে সম্পর্ক রাখতে হলে এবারই ছাড়তে হবে তোমায়। এত কিছুর পরেও তারা দমেনি। একসময় তাদের 2 চোখের বিষ হয়ে ওঠে আর্থিকা। পাশাপাশি আরেকটা বিয়ে করানোর জন্য চাপ দেওয়া শুরু করে তন্ময়কে। বোনদের অবদান তন্ময় জীবনে অনেক। তাদের মুখের ওপর কথা বলা তার স্বভাব বহির্ভূত। তাদেরকে যেমন বাড়িতে আসতে নিষেধ করতে পারবে না, ঠিক তেমনি নিজের স্ত্রীকেও সে ছাড় দিতে পারবে না। মেয়েটাকে যে অনেক আগে থেকে পছন্দ করতো তন্ময়, মনটাও দিয়ে দিয়েছিল অতি গোপনে। একসময় সকল লাজ লজ্জা ভুলে সরাসরি নিজে গিয়ে কামরুল হাসানের নিকট বিয়ের প্রস্তাবটাও দিয়ে দিয়েছিল। ছেলেটির আচার ব্যবহারে মুগ্ধ হন কামরুল হাসান। লোক লাগিয়ে খোঁজ নেন ছেলেটির সম্পর্কে। তারপরই পাকাপোক্ত হয় বিয়ের কথাবার্তা। কিন্তু অমন এক পরিস্থিতিতে পড়ার সঙ্গে সঙ্গে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন তিনি। তাই অতি দ্রুত মেয়েকে পাত্রস্থ করেন। বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে অফিসের কাছাকাছি ভাড়া বাড়িতে ওঠে তন্ময়। আর্থিকার দুঃখের দিন ঘোচে। আবারও যোগাযোগ শুরু হয় পরিবারের সাথে। এমন একটা ঘটনার জন্যই তো তন্ময়ের প্রতি আর্থিকার ভালোবাসাটা আকাশচুম্বী। একটা নারী ঠিক কতটা ভাগ্যবতী হলে এমন স্বামী পায়? অথচ মেয়েটার কপালে বেশি দিন সে সুখী সইল না স্বামী সোহাগ। 6 মাস জেল খেটে জামিনে ছাড়া পান কামরুল হাসান। সকলের অগোচরে জমিয়ে রাখা টাকা থেকে ব্যাংকের ঋণ পরিশোধ করে স্ত্রীর সম্পত্তিটুকু ছাড়িয়ে আনেন। দলিল ফিরিয়ে দেন শ্যালকদের। সুফিয়া খুব চটে গেলেন স্বামীর ওপর। স্ত্রীর রাগান্বিত মুখশ্রী দেখে অমন অবস্থাতেও তিনি হেসে জানালেন, দুনিয়ার মানুষগুলো খুব স্বার্থপর আর লোভী। এই যে দেখো না, লোভ করতে গিয়ে আজ আমার কি অবস্থা।
লোকের সামনে মুখ দেখানোর উপায়টুকু নেই। আত্মীয় স্বজন কেউ কারো নয়। এমনিতেই তো আমি সবার কাছে লোভী প্রমাণিত হলাম। এখন আর তোমার এই সম্পত্তিটুকুর জন্য তোমার ভাইদের চোখে আর খারাপ হতে চাই না। ওদের সঙ্গে অন্তত তোমার সম্পর্কটা ভালো থাকুক। স্বামীর বিপরীতে আর কথা বললেন না সোফিয়া। দিন যেতে লাগলো, সাথে জীবনটাও ক্রমশ নরকে পরিণত হতে লাগলো। বাহিরে বের হওয়া দুষ্কর হয়ে পড়ল। কামরুল হাসান নিজেকে গৃহবন্দী করলেন। সোফিয়া বাহিরে তো দূরে থাক, প্রতিবেশীদের কটু কথাও ছাদেও যেতে পারেন না। ও অনিয়মিত ক্লাস করায় ভার্সিটিতে অপরিচিত মুখ হয়ে উঠল অনুভা। ওদিকে অতটা হেয় প্রতিপন্ন না হলেও এলাকায় বের হওয়া প্রবেশ করা ছিল তার জন্য এক প্রকার যুদ্ধ। সব বয়সী তাকে দেখলে পথ আটকে আজেবাজে প্রশ্ন করত। এসবের সঙ্গে অপরিচিত সে। মাকে জড়িয়ে যে কত কান্নাকাটি করেছে তার কোনো হিসেব নেই। কখনো কামরুল হাসান কান পেতে শুনেছেন মেয়ের কান্না। বারবার নিজেকে নিজের কাছেই ছোট মনে হয়েছে ওনার। এভাবেই কয়েক মাস চলল। প্রতিবেশীদের কথা নামক বিষাক্ত ফলায় চূর্ণ বিচূর্ণ হতে লাগলো একটা পরিবার। সব শেষে কামরুল হাসান সিদ্ধান্ত নিলেন ফিরে যাবেন গ্রামে। তন্ময়ও সাহায্য করলো এতে। বিশ্ববিদ্যালয়ের বাহিরে পরিচিত কয়েকজন মেয়ের সঙ্গে যোগাযোগ করে হলে উঠল অনুভব। কামরুল হাসানের পৈতৃক নিবাস ছিল সিরাজগঞ্জ। গ্রামে বাপদাদার জমি জমার কোনো অভাব নেই। দাদার আমলের বিশাল বাড়ি, একমাত্র ছেলে হওয়ার দারুণ যা ওনার বাবা একটাই পেয়েছিলেন সব। নিজেদের ক্ষেতের ধান, ক্ষেতের শাক সবজি, পুকুরের মাছ, সব দিক দিয়ে উচ্চবিত্ত পরিবার। ওনার ভাই বোন ছিলেন 6 জন, 4 ভাই 2 বোন। কামরুল হাসান ছিলেন বাবা মায়ের ষষ্ঠ সন্তান, ভাই বোনদের সবার ছোট। ওনার যখন জন্ম হয় তখন বাবা আর সেই জোয়ান পুরুষটি নেই, অর্থাৎ শেষ বয়সের সন্তান তিনি। লেখাপড়ায় বরাবরই ভালো ছিলেন কামরুল হাসান। লেখাপড়া শেষ করে BCS দেন। প্রথম চান্সে উত্তীর্ণ হয়ে একেবারে হয়ে যান পুলিশের রেসিপি। কয়েক মাস পর বদলি হয়ে যান খুলনায়। সরকারি চাকরি হওয়ায় এক জায়গায় 1 বছরের বেশি সময় ধরে মন হয় না টিকতে পারছেন তিনি। একসময় বাবা মায়ের পছন্দে বিয়ে করে ঘরে তোলেন সোফিয়াকে। সোফিয়া ছিলেন একজন সংসারী নারী। ওনার চাওয়া পাওয়া ছিল সীমিত। শক্ত হাতে সংসারটাকে সাজিয়ে নেন মন মতো। বছর ঘুরতেই তাদের কোলে আলো করে আসে আর্থিকা। তার বছর 5 পর অনুভা। 2 মেয়ে নিয়ে কামরুল হাসানের ছোট সংসার। নেই কোনো অভাব বা অনটন। 2 বোন ছোট থেকেই বড় হয়েছে অনেক আদরে। যখন যা আবদার করেছে তাই কামরুল হাসান মেয়েদের সামনে এনে হাজির করেছেন। গ্রামে যাওয়াতে ভাই বউরা তেমন খুশি হলো না। মাসখানেক থাকার পর সেখানে অতিষ্ঠ হয়ে উঠলেন ওনারা। এলাকার লোকেরা বাড়ি বয়ে এসে শুনিয়ে যেত কথা। একদিন সকল ভাইয়েরা একত্র হলো। হয়তো আগেই তারা নিজেদের মধ্যে সলা পরামর্শও রেখেছিল। কামরুল হাসানের উদ্দেশ্যে সরাসরি বড় ভাই বলে ওঠেন, তুই লোভে পড়িয়া খারাপ একটা কাম করে ফেলাইছস। তোর লাগিয়া তোর বউ পোলাপাইন ভুগতাছে। যতদিন বাঁচব ততদিন এমনিই ভুগব। বড় মাইয়ার কপাল ভালা, তাই তার জামাই অহনও তার তালাক দেয় নাই। ছোট মাইয়ারে কেডাই বা বিয়া করব। আর যাই হোক, বালা বংশে ওরে বিয়ে দেওয়া সম্ভব না। এখন কথা হলো, তোর লাগিয়া তো আর আমরা ভুগতে পারবো না। গ্রামে এমনিতে মান সম্মান কিচ্ছু নাই, তার উপর তোরা এনে আসার পর আরও কথা শুনতে হইতেছে। আমাগো তো বউ পোলাপেন আছে, মাইয়ারা শ্বশুর বাড়ি, ওগো যে কথা শুনতে হইব না তার কোনো গ্যারান্টি আছে? এমন এক বিপর্যয়ে ভাইয়ের থেকে এমন কথা মোটেও প্রত্যাশা করেনি কামরুল হাসান। যদিও শুরুতে শুনেছিলেন স্ত্রীর নিকট থেকে সবটা। শুধালেন, এখন কি করতে বলো তোমরা? মেজো ভাই বললেন, এতদিন জেনেছিলি টেনেই ফিরে যা। বললেই তো আর ফিরে যাওয়া যায় না ভাইজান। তাছাড়া এমন কথা কি করে বলো তোমরা? এ বাড়িতে আমারও তো একটা ভাগ আছে। বাবার ছেলে হিসেবে আমিও তো সম্পত্তির ভাগীদার। মুহূর্তেই সকলের মুখের আদল বদলে গেল। এক কথা 2 কথা হতে হতে অবস্থা বদলে গেল। ভাইদের চোখে মুখে ক্ষিপ্ততা। সেজো ভাই চেঁচিয়ে বলে উঠলেন, কিসের ভাগিদার? তোর কোনো ভাগ নাই এইখানে। আব্বাই সব সম্পত্তি আমাগো 3 ভাইয়ের নামে দিয়া গেছে। বোনগো তো বিয়ার সময় কম যৌতুক দেই নেই। তাগো আর কোনো ভাগ নাই, তোরও নাই। যাই এখান থেকে। বজ্রসনের ন্যায় চমকালেন কামরুল হাসান। ভাইদের স্বরূপ দেখতে পেলেন নিজ চোখে। কথাটা যখন ওনার বিশ্বাস হচ্ছিল না তখন ভাইরা ওনাকে দলিল দেখায়, যাতে স্পষ্ট পিতার টিপসই দেওয়া। হয়তো অসুস্থ অক্ষর জ্ঞানহীন পিতাকে তারাই ভুলিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছিল। বোনদের থেকেও কোনো সাহায্য পাননি তখন। অথচ সবার ছোট হওয়ার পরেও এই ভাই বোনদের জন্য কত কিছুই না করেছেন তিনি। বিপদে এগিয়ে এসেছেন। তারাও তখন ওনাকে আর ওনার পরিবারকে মাথায় তুলে রেখেছিল। তাহলে আজ কি হলো? বিপদের সময় কি সত্যি কেউ পাশে থাকে না?
থাকে নাই তো, যার প্রমাণ নিজে অসময়ে পেয়েছেন কামরুল হাসান। লোভে পাপ আর পাপে মৃত্যু, প্রবাদ বাক্যটা বাস্তব জীবনে যে ফলে গেছে ধের বুঝতে পারলেন তিনি। ফিরে এলেন আবারও নিজেদের ফ্ল্যাটে। আর্থিকা স্বামীকে বাবা মায়ের পরিস্থিতির কথা জানাতেই তন্ময় তাদের জন্য নতুন ফ্ল্যাট ভাড়া করে দিল। পুরনো ফ্ল্যাটটা রয়ে গেল তালাবন্ধ। নিজেকে পরিপূর্ণ ঘরবন্দি করে নিলেন কামরুল হাসান। স্ত্রীর সঙ্গে কথা বলতে ওনার লজ্জা লাগে। একাকিত্বকে সঙ্গী করে ডিপ্রেশন নামক অসুখে ডুবে গেলেন। শেষে কিনা বেছে নিলেন আত্মহত্যার পথ। ভাগ্য ভালো থাকায় সুফিয়া সময় মতো দেখে ফেলেছিলেন স্বামীর অমন কাণ্ড। প্রতিবেশীদের সাহায্যে নিয়ে ওনাকে নিয়ে গেলেন হাসপাতালে। সেবারের মতো বেঁচে ফিরলেন তিনি। তবে চিন্তায় চিন্তায় বড় ধরনের স্ট্রোক করে বসলেন। ডাক্তার নিষেধ করলো চিন্তা করতে, কিন্তু কেউ নিষেধ করলেই কি আর চিন্তা থেকে বেরিয়ে আসা যায়? অনেকবার চেষ্টা করেছেন আত্মহত্যার, কিন্তু সকল চেষ্টায় বৃথা যাওয়ার পর হাল ছেড়ে দিলেন। বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল অনুভা। ভারী কণ্ঠে বলল, যা হওয়ার হয়ে গেছে বাবা, সব ভুলে যাও। তুমি যদি চলে যাও তাহলে আমার আর মায়ের কি হবে বলো তো? আমাদের জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। মেয়ের কথায় সেদিন হাওয়া করে কেটেছিল লোকটা। তারপর আর হমন জঘন্য কাজে পা বাড়াননি। নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন, কিন্তু সবার জীবনে সুখ কি আর বেশি দিন থাকে? হাতে যে কটা টাকা ছিল তা শেষ হয়ে গেল। এভাবে ঘরে বসে থাকলে তো আর চলবে না। ভালো চাকরি যে পাবেন না তা তিনি নিশ্চিত। ছোটোখাটো যাই পান না কেন সংসারটা তো চলবে। তাই বেরিয়ে পড়েন চাকরির সন্ধানে। কিন্তু দুর্ভাগ্যবশত চাকরি তো পেলেনই না, মঞ্চ ফেরার পথে চলন্ত গাড়ির নিচে পড়ে ঘটিয়ে ফেললেন দুর্ঘটনা। তৎক্ষণাৎ পথচারীরা ওনাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে ভর্তি করালো। সঙ্গে পাওয়া মোবাইল দিয়ে বাড়িতে ফোন করে জানালো সকল ঘটনা। আল্লাহর অশেষ রহমতে এবারও বেঁচে ফিরলেন কামরুল হাসান। তবে আজীবনের জন্য শরীরের অর্ধেকটা হয়ে গেল প্যারালাইজড। অতঃপর স্বামীর চিকিৎসার জন্য শেষ সম্বল ফ্ল্যাটে বিক্রি করে দিলেন সুফিয়া। তন্ময় সাহায্য করতে চাইলেও নিলেন না তার কোনো সাহায্য। এক পর্যায়ে দুলাভাইয়ের সাহায্যে একটা এনজিও চাকরিতে জয়েন হয়। পরিবারের খরচা এবং বাকি লেখাপড়াটাও চালিয়ে গেল অনুভা।